আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। মোদি বিরোধী বিক্ষোভে 5 জন নিহতের ঘটনায় রবিবার হরতালের ডাক হেফাজতে। হরতাল করতে দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদীর শ্রদ্ধা। প্রার্থনা করলেন শ্যামনগর ও ওরাকান্দির মন্দিরে। এবং কর্মী ছাড়াই করা যাবে পোলট্রি বা ডেয়ারি খামারের বজ্র অপসারণ। নীলফামারীতে অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপারের উদ্ভাবন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী ঢাকার বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার পুলিশের সঙ্গে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে 5 জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আগামীকাল রবিবার হরতালের ডাক দিয়েছে হেফাজত। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে বিজেপি মোতায়েন করেছে সরকার। আর দেখুন রিপোর্টে। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট এবং টিয়ারশেল ছোড়ে জল কামানও ব্যবহার করা হয়। এই ঘটনায় সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। জুমার নামাজের পর ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যখন ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়া হয়ে ওঠে বিভীষিকার নগরী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় পুরো শহরে ভয়াবহ তাণ্ডব চালায় মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় তারা বঙ্গবন্ধুর মুরাল এবং সরকারি স্থাপনা নির্বিচারে ভেঙে ফেলে। এ সময় একজনের মৃত্যু হয়। ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের খবর পেয়ে হাটহাজারী মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী থানায় আক্রমণ করে এবং পুলিশের অস্ত্র কেড়ে নেয় বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময় পুলিশ গুলি চালালে 4 জনের মৃত্যু হয়। তবে হেফাজত নেতারা বলছেন পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে। এসব ঘটনায় শুক্রবার রাত 8টায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সারা দেশে শনিবার বিক্ষোভ এবং রবিবার হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতের কোনো হরতাল করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শুক্রবারের সংঘর্ষের পর সারা দেশে, বিশেষ করে হেফাজতে ইসলামের সমর্থক বেশি রয়েছে এমন জেলাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তায় বিক্ষোভও করেছে সংগঠনটি। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। আগামীকাল ডাকা হরতালে বাধা দিলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। আজ বায়তুল মোকাররম মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এ ঘোষণা দেন। তারা বলেন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সরকারকে এর দায় নিতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেয়া মাদ্রাসা শিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতাকর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে পুলিশ, সরকার দলের ছাত্র যুব স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারীতে 4 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন নিহত হন, আহত হন শতাধিক। এর প্রতিবাদে আজ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেন হেফাজত নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। এরপর বিক্ষোভ হয় ঢাকার যাত্রাবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ কয়েকটি স্থানে। আজও সারাদিন বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইসলামী দলগুলো। এ অবস্থায় রাজধানী ঢাকা সহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি মোতায়েন করা হয়েছে। বিজিপির জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে এখন
ভিআইপিরা অবস্থান করছেন। অনেক ইসলামী দল মোদি বিরোধী আন্দোলন করেছে। এসব বিষয় নিয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা 11:39 বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সফরে সাতক্ষীরা শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির এবং ওরাকান্দিতে মাতোয়া সম্প্রদায়ের মন্দিরে প্রার্থনা করেন ভারতীয় প্রধানমন্ত্রী। আরও দেখুন রিপোর্টে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করতে সকাল 10:30টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। বেলা 11:25 টুঙ্গিপাড়ায় পৌঁছান নরেন্দ্র মোদী। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ চারারোপণ, দর্শনার্থী বই স্বাক্ষর করেন। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী একটি গাছও রোপণ করেন। এর আগে সাতক্ষীরার শ্যামনগরে রাজা লক্ষণ সেনের আমলে প্রতিষ্ঠিত যশোরেশ্বরী কালী মন্দিরে প্রার্থনায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরার শ্যামনগরে যান নরেন্দ্র মোদী। সকাল 10:15টার দিকে তিনি সেখানে পূজা দেন। মন্দিরের অভ্যন্তরে তাকে মন্ত্র পাঠ করান পুরোহিত দিলীপ কুমার মুখার্জি। এর আগে তিনি সকাল 10:05 এস ওভান মাধ্যমিক বিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরণের পর সরাসরি মটর শোভাযাত্রা সহকারে মন্দির চত্বরে যান। এ সময় তাকে মন্দিরের সেবায়েত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা মুখার্জি ও জয়ন্ত চট্টোপাধ্যায় ফুল দিয়ে বরণ করে নেন। এরপরই সনাতন ধর্মাবলম্বী নারীরা তাকে পুষ্পবৃষ্টি, উলুধ্বনি, শঙ্খধ্বনি ও কাঁসার বাজনার মধ্য দিয়ে স্বাগত জানান। নরেন্দ্র মোদী সবার সঙ্গে কুশল বিনিময় শেষে মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি শক্তিপীঠে পূজা দেন। মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষণ বিশ্রামাগারে কাটানোর পর মোদী ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। পরে তিনি মন্দির ঘুরে দেখেন। ये मल्टीपर्पज कम्युनिटी हॉल हो ताकि जब काली पूजा के समय लोग यहाँ आए तो उनके भी लिए उपयोग में आए। এদিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওরাকান্দিতে যান নরেন্দ্র মোদী। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে তিনি ঢাকায় ফেরেন। मेरे अनन्य सहयोगी और मेरे मित्र श्री श्री हरिचांद ठाकुर जी परंपरा বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি বাংলাদেশে তার দ্বিতীয় সফর। बंगबंधु शेख मुजिबुर रहमान जी ने कहा था, রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বাংলাদেশ ইতিহাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও বাংলাদেশ নিজেদের বিকাশ ও প্রগতি চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। বিশ্বে অস্থিরতা, আতঙ্ক, সন্ত্রাস ও অশান্তির পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা দেখতে চায় উভয় দেশ। আজ দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দিতে মাতোয়া প্রতিনিধিদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় দুই দেশের জনগণের কল্যাণের জন্য একজোট হয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করার উপর তাগিদ দেন মোদী। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সামনে যে ধরনের চ্যালেঞ্জ রয়েছে, দুই দেশের একজোট হয়ে প্রত্যেক চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত। এটা দুই দেশের কোটি কোটি জনগণের কল্যাণের পথ। দুপুরে কাশিয়ানীর ওরাকান্দিতে যান নরেন্দ্র মোদী। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন। পরে মাতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। भारत बांग्लादेश की सरकारें दोनों देशों के स्वाभाविक संबंधों को मजबूत कर रही है। ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল অনুষ্ঠানে ট্রেনটি উদ্বোধন করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। আরও দেখুন রিপোর্টে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে মিতালি এক্সপ্রেস। ভারতের আপত্তি না থাকলে এই নামটি চূড়ান্ত হবে। বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ট্রেনটি উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে 2 দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রোববার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে। ট্রেনটি পথে কোনো স্টেশনে দাঁড়াবে না। বর্তমানে দুই দেশের মধ্যে ঢাকা কলকাতা রুটে মৈত্রী এবং কলকাতা খুলনা রুটে বন্ধন নামে 2টি ট্রেন চলছে। 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ আর ভারতের ঘনিষ্ঠতার শুরু। গত 50 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে সম্পর্ক বিশেষ পর্যায়ে পৌঁছেছে। তাই গত 5 দশকের সম্পর্কের মূল্যায়ন করে ভবিষ্যতের পথনকশা কেমন হবে সেটাই ঠিক করতে চায় দুই দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের একান্ত আর সহযোগীদের নিয়ে বসে সম্পর্কের ভবিষ্যতের ছবিটা কেমন হতে পারে তার একটি পথনকশা তৈরি করেছেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। কর্মী ছাড়াই করা যাবে পোল্ট্রি বা ডেয়ারি খামারের বজ্র অপসারণ। নীলফামারীতে অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপারের উদ্ভাবন। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি। 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ। কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট, এত বড় মাছ। থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের সাম্প্রতিক ঊর্ধ্বগতি আজও অব্যাহত আছে। গত 5 দিন ধরে করোনায় শনাক্তের সংখ্যা প্রতিদিনই 3500-এর বেশি থাকছে। দেশে গত 24 ঘন্টায় 3674 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, আর মারা গেছেন 39 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। গত 3.5 মাসে করোনায় আক্রান্ত হয়ে এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত 15 ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে 40 জনের মৃত্যু হয়েছিল। অবশ্য সেদিন করোনায় সংক্রমণ শনাক্ত ছিল কম, 1877 জন। এ পর্যন্ত দেশে মোট 5,91,806 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 8,869 জন। মোট সুস্থ হয়েছেন 5,33,922 জন। যুগের সাথে তাল মিলিয়ে শ্রমিকবিহীন খামারে বজ্র অপসারণ করতে যোগ হয়েছে নতুন মাত্রা। ডেইরি কিংবা পোল্ট্রি খামারে বজ্র অপসারণে ব্যবহার করা যাবে অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপার, যার আবিষ্কার হয়েছে সম্প্রতি। দীর্ঘ 6 বছরের গবেষণার পর সফল হয়েছেন নীলফামারীর ভেটেরিনারি ডাক্তার আজমুল হুদা তপন। নীলফামারী থেকে
স্বপ্না আক্তারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নে আকলিমা ডেইরি ফার্মে প্রচলিত খামার ব্যবস্থাপনায় শ্রমিক সংকট ও অতিরিক্ত ব্যয় কমাতে ব্যবহৃত হচ্ছে অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপার, যার উদ্ভাবক রণচণ্ডী পাড়ার ডাক্তার আজমল হুদা তপন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অধ্যয়নকালে গবেষণা শুরু করেন মানুষ ছাড়াই খামারের বর্জ্য অপসারণ করার এই স্ক্র্যাপারটি নিয়ে। তার নিজের খামারেই সফলভাবে ব্যবহৃত হচ্ছে এই বৈদ্যুতিক যন্ত্রটি। আমি একটি মেশিন তৈরি করেছি যার নাম দিয়েছি অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপার। এটি আমি উদ্ভাবন করেছি আমাদের দেশীয় প্রযুক্তির মাধ্যমে। এটি দিয়ে আমাদের ডেইরি খামারে বর্জ্য ব্যবস্থাপনায় গোবর পরিষ্কার করার জন্য স্বল্প শ্রমিক ব্যবহার করে মার্জিত পরিবেশে এটি ব্যয় সাশ্রয়ীভাবে খামার পরিচালনার জন্য কাজে লাগানো যায়। বৈদ্যুতিক সুইচের মাধ্যমে ব্যবহার হচ্ছে স্ক্র্যাপারটি। মোটর, চরকা, রেল, দোটানা তার ও নানা ধরনের উপকরণের সাহায্যে চালানো হয় অপসারণের ক্যারেজটি। এতে স্বল্প সময়ে মানুষ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে খামারের ড্রেনেজ ব্যবস্থাপনায় বর্জ্য হয়ে যায় অপসারণ। আর এই স্ক্র্যাপারটি খামারে ব্যবহৃত হওয়ায় শ্রমিকরাও স্বস্তিতে রয়েছে। যখন মেশিনটা তৈরি করা হইলো, গোবর পরিষ্কার করতে অল্প সময়ের মধ্যে গোবর পরিষ্কার হয়ে যায়। এতে আমি খুবই সুবিধা বোধ পাইতেছি এবং কাজ করতে আমার খুবই আনন্দবোধ লাগতেছে। শ্রমিকদের অস্বস্তিকর কার্যক্রম সহজীকরণে আধুনিক ও মার্জিত পরিবেশে খামার পরিচর্যায় ব্যাপক সাড়া ফেলেছে এই স্ক্র্যাপারটি। তবে আগামীতে কন্ট্রোল রুমে সফটওয়্যারের মাধ্যমে দুধ দহন থেকে শুরু করে সকল কার্যক্রম উদ্ভাবনের পরিকল্পনা রয়েছে এই গবেষকের। 6 মাস ধরে মেশিন চালাইছি। মেশিনে কিছু লাগে না, শুধু কারেন্ট বিল 200-250 টাকা মাস। সুবিধা হচ্ছে গোবর 2 থেকে 4 মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। দেশে খামার বৃদ্ধির সাথে বাড়ছে যান্ত্রিকরণের গুরুত্ব। ইতিমধ্যে ডেইরি খামারে কিছু মেশিন যুক্ত হলেও সম্প্রতি কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নে আকলিমা ডেইরি ফার্মে ব্যবহৃত হচ্ছে অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপার। এতে খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কমছে পশুর রোগ। খামার যান্ত্রিকীকরণ একটি বর্তমান সময়ের চাহিদা। ইতিমধ্যে আমাদের ডেইরি সেক্টরে মিল্কিং মেশিন যুক্ত হয়েছে। এছাড়াও অনেক খামারি ঘাস এবং খড় কাটার যন্ত্র তাদের খামারে ব্যবহার করে আসছেন। তো আমাদের খামারে বজ্র অপসারণ একটা ঝামেলাপূর্ণ কাজ। এই জন্য নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলায় একটি অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপার বজ্র অপসারণ যন্ত্র ব্যবহার হচ্ছে, যেখানে এই যন্ত্রের মাধ্যমে অতি অল্প সময়ে সেই খামারের বজ্র অপসারণ করা যাচ্ছে। তো আমাদের অনেক খামারি আছে যারা এই যন্ত্র ব্যবহার করতে চান, তারা সেখানে ভিজিট করে তারা যদি মনে করেন যে তাদের খামারে যুক্তিযুক্ত বা উপযোগী হবে, তারা নিয়ে এটা ব্যবহার করতে পারেন। গবেষণায় স্ক্র্যাপারটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 10 লাখ টাকা। তবে স্ক্র্যাপারটি খামারে স্থাপন করতে খরচ হতে পারে 50,000 টাকা। এটি স্থাপনে খামারের শ্রমিক ব্যয় কমিয়ে মার্জিত পরিবেশে করা যাবে বর্জ্য অপসারণ। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের এই স্লোগান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনিপুণ নেতৃত্বে 26 ফেব্রুয়ারি 2021 তারিখে বাংলাদেশ সকল সূচক পূরণ করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপনে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় জেলা প্রশাসন এর আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বেলুন ফেস্টুন উড়িয়ে বের করা হয় আনন্দ র্যালি। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম ফারুক, বাউফল পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ খানের উপর গত 21 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাউফল পাবলিক মাঠের দক্ষিণ পাশে রিক্সা স্ট্যান্ড নামক এলাকায় হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুর 12টায় পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা। লিখিত বক্তব্যে ইব্রাহিম ফারুক বলেন, তাদের হত্যার জন্য হামলাকারীরা হামলা চালায়। এসব সন্ত্রাসীদের প্রচলিত আইনের আওতায় এনে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ 40 নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউস। শেখ হাসিনা ছাড়া দক্ষিণ এশীয় নেতাদের মধ্যে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায়। 2 দিনব্যাপী ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 22 ও 23 এপ্রিল। বিশ্ববাসীর দেখার জন্য সম্মেলনটি টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে। মিশরের দক্ষিণাঞ্চলের সোহাগ শহরে 2 ট্রেনের সংঘর্ষে 32 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন 66 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, কায়রো থেকে 285 মাইল দূরের সোহাগ শহরে শুক্রবার ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় 3টি যাত্রীবাহী বগি দুমড়ে মুচড়ে যায়। এর ভেতরে যাত্রীরা আটকে পড়েন, অনেকে অচেতন হয়ে পড়েন, অনেকের রক্ত ঝরতে দেখা যায়। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে অনেককে পাশের মাটিতে রাখা হয়। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সোহাগ শহরের কাছে অজ্ঞাত কোনো ব্যক্তি জরুরি ব্রেক চাপলে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ব্রেক চাপার ফলে একটি ট্রেন থেমে থাকে। তখন অন্য একটি ট্রেন এসে এর সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সকে একজন নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, দুর্ঘটনার সময় 2টি ট্রেনের গতি খুব বেশি ছিল না, তাই মাত্র 2টি বগি ধ্বংস হয়েছে এবং আরেকটি ঘুরে গেছে। এবার খেলার সংবাদ। অবশেষে আইপিএল খেলা নিয়ে দুশ্চিন্তা কাটল সাকিব আল হাসানের। টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে দেশত্যাগ করেছে সাকিব। তবে এবার তার দেশত্যাগটা হলো অনেকটাই নীরবে নির্ভীতে। গণমাধ্যম কর্মীদের এড়িয়েই বিমানে উঠেছেন তিনি। আজ সকাল 9:45 ইউএস বাংলার ঢাকা কলকাতা ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিকেটারদের বিদেশে আসা যাওয়ার বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াসিম খান জানান, সাকিবের এবারের আইপিএল যাত্রা হলো অনেকটাই নীরবে। তিনি যে আজই ভারতের উদ্দেশ্যে দেশত্যাগ করবেন তা গণমাধ্যম কর্মীরাও জানতেন না, এমনকি আমিও আজ সকালে জেনেছি। উল্লেখ্য, গত সপ্তাহে এক ফেসবুক লাইভে বিসিবি ও 2 পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়ে গিয়েছিলেন সাকিব। তার আইপিএলে অংশ নেওয়া অনিশ্চয়তায় পড়ে যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি। তবে শুক্রবারই সুখবর পান সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সবুজ সংকেত দেওয়া হয় তাকে। এ ছিল বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মোদি বিরোধী বিক্ষোভে 5 জন নিহতের ঘটনায় রবিবার হরতালের ডাক হেফাজতের। হরতাল করতে দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদীর শ্রদ্ধা। প্রার্থনা করলেন শ্যামনগর ও ওরাকান্দির মন্দিরে। এবং কর্মী ছাড়াই করা যাবে পোল্ট্রি বা ডেইরি খামারের বজ্র অপসারণ। নীলফামারীতে অটোমেটিক ফার্ম ক্লিনিং স্ক্র্যাপারের উদ্ভাবন। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন বাংলাদেশ সময় রাত 11টা ও নিউ ইয়র্ক সময় বেলা 1টায়। এছাড়া বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন। নিজে সুরক্ষিত থাকুন। মহামারীর বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরার অভ্যেস চালু রাখুন। সুস্থ থাকুন। বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।